শুভ সকাল বিদঘুষ, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি জাবের ভাই, নাম তো শুন নাই হোগা। অনেক দীর্ঘদিন পরে একটা ব্লগ করতে নামছি, আর এই ডায়লগটা যদি না দেই তাহলে হয় না, কারণ আমার ছোটখাটো একটা পরিচিতি রেডি হয়েছিল আসলে এই ডায়লগের মাধ্যমে। যাই হোক, তো আজকে এই মুহূর্তে আমি আছি বিদঘুষে, বিদঘষে। আমি জানি না উচ্চারণটা সঠিক হচ্ছে কিনা, আমি ক্ষমা প্রার্থী যারা বিদঘুষে থাকেন তাদের কাছে। তো ব্যাপার হচ্ছে, গতকালকে অনেক ব্যস্ততার ভিতর দিয়ে গেল। গতকালকে আসলে এতটাই বিজি ছিলাম যে আমার ক্যামেরা ওপেন করে আসলে সম্ভব হয় নাই। আর আপনাদের কয়েকজনকে বলছিলাম আমি দেখা করব, দেখা করাটাও সম্ভব হয় নাই। তবে ইনশাল্লাহ আজকের দিনটাও আমি এখানে আছি, আজকে আমি চেষ্টা করবো আপনার সাথে দেখা করতে। আর কয়েকজন ভাই দোকানের ঠিকানাও দিচ্ছেন, ইনশাল্লাহ সেখানেও যাবো। সো বেশি কথা বলে বিরক্ত করবো না। আজকের এই ব্লগটার উদ্দেশ্য হচ্ছে জাস্ট ছোট করে গেট টুগেদারের ব্যাপারটা দেখানো, সবার সাথে মিল মহব্বত, এইখানকার কমিউনিটি যাদের সাথে দেখা হবে তাদের সাথে একটু আলোচনা, এই ব্যাপারটাই দেখাবো। আর যেহেতু একটা নতুন শহরে আসছি, এটা ডকুমেন্টেশন রাখাটা আমার কাছে ইম্পর্টেন্ট, বিকজ আমি ট্রাভেল করতে পছন্দ করি। তো যেখানেই যাব মানুষের আন্তরিকতাগুলো আমার রেকর্ড করে রাখতে ভালো লাগে, যে আমাদের বাঙালিরা আসলে কতটা নাইস এবং বড় মনের মানুষ হতে পারে, এটা বিশ্ব জানে না, আসলে খুব কম মানুষই জানে। সো আমার ব্লগ যারা দেখে তারা হয়তো বা জানবে, আর বাঙালি যারা জানে তারা হয়তো বা ব্লগ দেখে বুঝবে যে বিদেশের মানুষজন কিভাবে থাকে, কতটা আন্তরিক আমরা দেশের বাইরেও, মানে মিলেমিশে থাকার ব্যাপারটা আর কি। ইউনো আমি কি বোঝাতে চাচ্ছি। সো বেশি কথা বলবো না, তাহলে চলুন আজকে দ্বিতীয় দিনের ঘোরাঘুরি শুরু করা যাক। দেখা যাক কোথায় কোথায় যেতে পারি, কি কি অ্যাক্টিভিটি করব, মোটামুটি চেষ্টা করবো সবকিছু এখানে ইনক্লুড করার জন্য। সো আশা করবো আপনাদের দিনটা ভালো যাবে। লেটস গেট স্টার্টেড। সো দ্বিতীয় দিনের ঘোরাঘুরি এক পর্যায়ে এখন বিকালবেলা আমরা বেরোইছি, সেন্ট্রামে যাচ্ছি। তো সেন্ট্রামে আরো কিছু ভাই ব্রাদারের সাথে দেখা হবে ইনশাল্লাহ আজকে। তো গতকালকে রাতে যা হয়েছে সেটা হচ্ছে, আমার অনেক লং টাইম ফলোয়ার এবং ফ্যান এবং এমন একজন ভক্ত যিনি আমাকে অনেক ভালোবাসে, শাকিল ভাই। শাকিল ভাইয়ের আন্তরিকতায় ভালোবাসা আমি আসলে ওনার ঘর থেকে বেরোইতে পারিনি, ভাই ওইখানেই আমাকে রেখে দিছে। তো আজকে বের হওয়ার সুযোগ পাইলাম আর কি। তো এরপরে নাইমুল ভাইয়ের সাথেও দেখা হয়েছিল। এরপরে আজকে আরো দুইজনের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। একজন হচ্ছে রুবায়েত ভাই, আরেকজন হচ্ছে রাতুল ভাই। তো ওনারা সম্ভবত সেন্ট্রামে আসবে, না আসলে আমিই যাব, কারণ কাছের মানুষ, প্রিয় মানুষ। তো আমাদের সাথে থাকেন। আমার এই ছোট্ট ভ্রমণটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। অনেকদিন পর আসলে ব্লগ করতেছি, ক্যামেরার সামনে কথা বলতে নিজের কাছে আনিজি লাগতেছে। সো আপাতত এখান থেকে আমি বিদায় নিচ্ছি। ওকে, এই হচ্ছে বিদঘুষের ওল্ড টাউন। ওল্ড টাউনে চলে আসছি। ওয়াও, বাহ, একদম সিনেমাটিক একটা ভিউ। এই ধরনের পাখি, কবুতর নর্মালি সিনেমাতে এইভাবে একসাথে উঠতে দেখছি, খুব কম সময়ে বাস্তব লাইফে দেখা হয়েছে। অসাধারণ একটা ভিউ। লাল ফুল লাগাই দিলে অটোমেটিক কেন জানি সৌন্দর্যটা চেঞ্জ হয়ে যায়, মানে পুরোই বাইরে যায়। অনেক সুন্দর একটা ডেকোরেশন। এখন কি ক্রিসমাস চলে আসতেছে? সরি, হ্যালোউইন। হ্যালোউইন মনে হয় চলে আসতেছে, এটা তো হ্যালোউইনের সাজ না, কিন্তু সুন্দর লাগছে ডিজাইনটা। একদম যেসবে গেছিলাম ওই জায়গাটাও এরকম। আমাদের ওয়ার্কশপ, সরি, গেরান্সকেটটা কিঞ্চিত ডিফারেন্ট আমার মনে হয়, বাট বেশিরভাগটাই সেম আসলে। তো নতুন বলার মতো খুব বেশি কিছু একটা আসলে পাওয়া যায় না। সিটি কর্পোরেশন অফিসের একটা অংশ নাকি এটা। কি সুন্দর খালি রাস্তাঘাট। অনেস্টলি এই অংশটা দেখে মনে হচ্ছে যেটা হচ্ছে নেদারল্যান্ডসের একটা অংশ। আসলে মুভিতে অনেকবার আমরা এই জায়গাটা দেখছি, মনে হচ্ছে এটা ওইরকমই কিছু একটা জায়গা। ওকে, এটা হচ্ছে ব্রাভা রিভার, ব্রাদা রিভারের একটা অংশ, ওল্ড টাউনের এক পাশে। রোদের কারণে এখানে পুরোটাই চলে আসতেছে, আসলে একটু ঘোলা চলে আসতেছে, ওই সাইডে যাই। এরা কি ব্রিজ দেখেই সবখানে তালা মারা শুরু করে, সবকিছুরই ওই ভালোবাসার ব্রিজ বানায়। আমার খুব জানতে ইচ্ছা করে এই যে তালা মারা কয়টা সম্পর্ক এখনো টিকে আছে, কয়জন এখনো সফলভাবে একসাথে আছে।
যাই হোক, একটা নাইস ভিউ। এই লোক দড়ির উপরে নৌকা চালাইতেছে, দড়িটাই তার নৌকা। বাট আর্ট হিসেবে একটা দারুণ আর্ট এটা। অ্যান্ড এখানে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টটাও কি সুন্দর। মানে যে কোনো জায়গাতে এই লাল সবুজের ফুলগুলো দিলেই আলাদা একটা ভাইব আসে, অস্থির লাগে আমার কাছে। এগুলো হচ্ছে কি জানি বলে এটাতে, কাইকিং। এগুলা মানে আবার স্পিড ফুড আছে, ওই স্পিড ফুড আছে, আবার ওই যে ট্যাং দিয়ে ঘুরাই ঘুরাই চালাতে ওগুলো হচ্ছে রোমান্টিক কাপলদের জন্য, দুজন দুজন বসে। আবার এখানে এখন বন্ধ, সামারে বন্ধ থাকবে। ওই একটা দেখছি বুটো। আচ্ছা, আমি ভিডিওটা অন করে রাখছি, তো বলে দিই যে আমি এখন বের হয়েছি হচ্ছে আবিদ এবং শাকিল ভাই দুজনের সাথে। তো ভাই আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল এখানকার অবস্থা, কোন বিল্ডিংটা কি, যেহেতু উনি এখানকারই মানুষ। সো ওইটা শুনতেছিলাম, ওইখানে রেসপন্স করতেছিলাম, যে কারণে ক্যামেরার দিকে তাকানো হয়নি। এন্ড আবারও মিউজিয়াম, এত মিউজিয়াম এই জায়গায় বাবা রে। সো এখন আমরা লেকের পাড়েই আছি, দেখতেছি মানুষজন মাছ ধরতেছে। অনেস্টলি শহরটা খুবই ছোট, মানে যতটুকু দেখলাম আর কি, ছোট না, কোলাহলহীন, যেটা বলবো যে অত বেশি ক্রাউড নেই আমাদের গেদান্স বা অন্যান্য সাইডের মতো, এবং মানুষজনও খুব কম, রাস্তাঘাটও বেশ খালি খালি, যে কারণে ভালো লাগতেছে। অনেকদিন পর এরকম শান্ত শিষ্ট কোনো এরিয়াতে ঘুরতেছি, আসলে একটা আলাদা মজা পাচ্ছি। আর বহুদিন পর আজকে আমি একলা শুটিং করতেছি। নর্মালি আমার সাথে আমার ছোট ভাই থাকে, ও কইরা দেয়, বাট আজকে আমি একলাই করতেছি। ওর একটু দাম বাড়ছে আজকে, ও আমার হেল্প করতেছেন। যাই হোক, তো ঘোরাঘুরি এখন একটু বাকি আছে। আমি আসলে এখনো ওই দুই ভাইয়ের সাথে এখনো দেখা করিনি, ওনারা আসবে, আসলে তখন দেখা করব। তো ওনারা আসার আগে যতটুকু সম্ভব হচ্ছে এক্সপ্লোর করে নিচ্ছি। আর কি কি দেখতেছি সেটা আপনারা অবশ্যই দেখতেছেন। আর আর কি, চলুন বাকিটা ঘুরে শেষ করি। এখানে একটা মিউজিয়াম, এখানে আরেকটা মিউজিয়াম, সবখানে খালি মিউজিয়াম আর মিউজিয়াম। ওই যে পিছনে একটা স্ট্যাচু দেখা যাচ্ছে, এই স্ট্যাচুর ইতিহাস কি সেটা আমার সামনে এক পলক দেখাই আপনাদেরকে। এটাও 3-4টা ভাষায় দেওয়া আছে। সো আশা করা যায় কেউ যদি জানতে চায় সে খুব ইজিলি জানতে পারবে এই স্ট্যাচুর রহস্যটা কি। আমি বুঝি না, ইউরোপিয়ানরা ব্রিজ দেখলেই এটার মধ্যে তালা মারা শুরু করে কেন? কি একটা বিশ্বাস তাদের যে তালা মারবে, সম্পর্ক টিকবে। যাই হোক, মানুষের সম্পর্ক মানুষের কাছে, সেটা নিয়ে কিছু নাই বলি। হ্যাঁ, একদম নতুন, 2025 লিখেনে বাবারে, কাস্টম কাস্টম করা 2021 সালের। হুম, শাকিল ভাই বলতেছে এখনো নাকি মজার কিছু একটা দেখার বাকি আছে। তো যাচ্ছি দেখি আর মজার কি আছে এই শহরে। যে পরিমাণ মিউজিয়াম শুধু এক জায়গাতে, শুধুমাত্র যদি মিউজিয়ামগুলোতেই ঘুরতে হয় তাহলে আমাকে আলাদাভাবে একটা দিন হাতে রাখতে হবে, অথবা এরকম শর্ট ট্যুরে আসলে কখনোই সম্ভব না আসলে এত কিছু ঘোরা। মিউজিয়াম আর মিউজিয়াম, জায়গায় জায়গায় খালি মিউজিয়াম। যেদিন ফেমাস হবো ওই দিন হয়তো একটু সুবিধা বাড়বে, বাট এখনো ফেমাস হয়নি, কেউ চিনে না। বাট দেখতেছি পুলিশ মানুষজন তাকায় রয়েছে যে ছেলেটা ভিডিও করতেছে, হয়তো বা সে একজন ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটর, চিন্তা করতেছে আর কি। স্টুডেন্টের এই জিনিসটা সুন্দর, বাচ্চা কাচ্চা গুলো নিয়ে যখন শিক্ষকরা বের হয় সবগুলো হচ্ছে এক সাইজের, এবং এরা কেউ কখনো লাইন ভাঙে না। খুবই দারুণ লাগে ব্যাপারটা, এত সুন্দর ডিসিপ্লিন এরা, মাশাআল্লাহ। বাহ, গ্রাম্পি, সোশ্যাল ডিস্টেন্সিং। এই কবুতরগুলো মুখস্থ যে মানুষ এখানে আসলে কি করে, এরা এখন আর ভয় টয় পায় না। কি সুন্দর বিষয় হয়েছে, এত ক্লোজে আসলাম পাত্তাই দিচ্ছে না। এই নদী নালার উপরে এই আর্ট গুলা খুব দারুণ লাগে, এত সুন্দর করে স্ট্যাচু গুলো বসাইছে। হুট করে দেখলে বুঝাই যায় না যে এটা কিসের মধ্যে আছে, মনে হয় এটা পুরা মানে ভাসতেছে শূন্যে। অনেক বছর হয়ে গেছে যে কাইকিং করছি, কি সুন্দর সাহসী, এক পায়ে দাঁড়ায় কাইকিং করতেছে। ও কাইকিং করতে করতে এই কবুতর এসে এখানে বসছে। ভাই ক্যামেরাতে ঢুকে যাস না, আমার আর ক্যামেরা নাই, একটাই। আমি যখনই কোথাও ঘুরতে চাই তখন আমি অনেক কিছু খেয়াল করার চেষ্টা করি, যেমন একটা শহরে
কি ধরনের ইনোভেশনের কাজ হচ্ছে বা ওরা কি ধরনের নতুন টেকনোলজি ইউজ করতেছে বা কোন জায়গাতে কিভাবে কাজ হচ্ছে, ডিফারেন্ট কি আছে, এই জিনিসগুলো আমি খেয়াল করার চেষ্টা করি। আর আমার মাথায় এই চিন্তাটা আসে হচ্ছে কারণ বাংলাদেশে থাকতে আমাদের দেশে আমি অনেক জায়গাতে অনেকবার আমার নতুন কিছু আইডিয়া ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছিলাম, যার কারণে এই বিষয়গুলো আমাকে এন্টারটেইন করে বা অ্যাট্রাক্ট করে, আমার যেটা বেস্ট ওয়ার্ড হবে মনে হয়। তো আমি সোলার প্যানেলের ব্যাপারে আমার একটা আলাদা ফ্যাসিনেশন কাজ করে। তো লাস্ট টাইম আমি দেশে বেশ কিছু জায়গাতে চাইছিলাম যে সোলার প্যানেল নিয়ে কাজ করতে, বাট আনফর্চুনেটলি ওই সময় অ্যাকচুয়ালি এখনও বাংলাদেশে খুব বেশি মানুষ সোলার প্যানেলের ব্যাপারে খুব একটা ইন্টারেস্টেড না, আমি যতটুকু দেখে আসছি। তো এখানে আসার পরে আমি অনেক জায়গাতে দেখছি যে সোলার প্যানেল ইউজ হচ্ছে এবং এমন এমন সুন্দর সুন্দর জায়গাতে ইউজ হচ্ছে যেটা আসলেই এন্টারটেইনিং এবং ইন্সপায়ারিং। আমি বলবো দেখতেও ভালো লাগে, করতেও ইচ্ছা করে, ইউজ করতে ইচ্ছা করে, আইডিয়াটা কাজে লাগাইতে ইচ্ছা করে। যেমন এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার পিছনে একটা বোট আছে, বোটের ছাদটা পুরোটাই সোলার প্যানেল। চিন্তা করেন, সূর্যে কখনো লোডশেডিং হয় না, ওদের না আছে বিদ্যুৎ বিল দেওয়ার টেনশন, না আছে কিছু, প্যানেলের ভিতরে সারা বছরই কারেন্ট উৎপন্ন হচ্ছে। সো এটা কত বিশাল একটা খরচকে সাশ্রয় করে দিচ্ছে। আমি এর আগে আরেকটা শর্ট ভিডিওতে একবার দেখাইছিলাম যে একটা পার্কিং স্পটে ওরা হচ্ছে যে পার্কিংয়ের যে টিকিট কাটে ওই মেশিনের উপরে খুব ছোট করে একটা সোলার প্যানেল লাগানো, মানে ওই মেশিনের জন্য কোনো বিদ্যুৎ লাগে না। সো বিদ্যুৎ সাশ্রয়টা কত সুন্দরভাবে করতেছে। আমাদের দেশে কিন্তু সোলার প্যানেলের যে খুব বেশি দাম এমনটাও না, আমাদের দেশেও দাম যথেষ্ট কম, কিন্তু আমাদের দেশের মানুষের আগ্রহ নাই। আমরা হচ্ছে গতানুগতিক যেই সিস্টেমে চলতেছে ওইটার ভিতরেই থাকতে আসলে পছন্দ করি বেশি, যে কারণে অনেক ভালো ভালো সম্ভাবনা আমাদের চোখের সামনে দিয়ে চলে গেলেও আমরা সেটাকে ধরতে পারি না। যাই হোক, সোলার প্যানেলটা আপনারা একটু দেখেন, আমি দেখাই। কি সুন্দর, পুরা ছাদটায় সোলার প্যানেল দেওয়া করে ফেলছে, অসাধারণ না? শুধু ওই একটা নেই, যে আরও একটা বোট, এটার পুরা ছাদটাই সোলার প্যানেল করা। আমাকে যদি কেউ বলে যে এই বিদঘর শহরটাকে কোনো একটা নাম দিতে, আমি বলবো এটা হচ্ছে মিউজিয়ামের শহর। এই যে ওল্ড টাউনের আশেপাশে যতক্ষণ ধরে ঘুরলাম, প্রত্যেক বিল্ডিংয়ের মধ্যেই বলা যায় যে একটা সাইন আছেই, এটা হচ্ছে মিউজিয়াম। জায়গায় জায়গায় মিউজিয়াম, সব নাকি হচ্ছে এখানকার রিভার কীভাবে শহর গড়ে উঠছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে। যদি আমার মিউজিয়ামও ঘুরতে ভালো লাগে, বাট আনফর্চুনেটলি আমার হাতে পর্যাপ্ত সময় নেই, যে কারণে মিউজিয়ামে যাওয়াটা সম্ভব না। আর অনেক লং টাইম পর আসলে ঘুরতে বেরোইছি, তাই আসলে মিউজিয়ামে ঢুকারও ইচ্ছা হইতেছে না। এত জ্ঞান, সারাক্ষণ জ্ঞান আর জ্ঞান, এত নলেজ আসলে পছন্দ হইতেছে না। যাই হোক, আমার নিজের কাছে আমার কথাবার্তাগুলো একটু ক্রেজি টাইপের লাগতেছে, আই অ্যাপোলজাইজ ফর দ্যাট। এখনও ভাই আসে নাই, আমাকে আসতে বলতেছে সেই কখন থেকে, সকাল থেকে ফোন, ভাই 12টায় দেখা করি, 1টায় করি, এখন বলতেছে 6টায় আসবে উনি। তো আমি ওনার জন্য অপেক্ষা করতেছি। এরপরে যাবো হচ্ছে আরেক জায়গাতে, সেখানে ভাই বললো যে উনি আমার জন্য আজকে চটপটি রান্না করছে। প্রথমে ভাবছিলাম যে যাবো না, ওনাকে ডাকবো, পরে উনি যখন বলছেন উনি চটপটি রান্না করতে, পরে চিন্তা করলাম যে না, চটপটি যেহেতু আমার একজন পুরান ভালোবাসা, তো যাব, দেখা করে আসবো ইনশাআল্লাহ। ওকে, ফাইনালি রুবায়েত ভাই চলে আসছে। এখন ওনার সাথে দেখা করব, দেখা করে সম্ভবত আমরা একসাথে একটু চা কফি খাবো কিছু একটা। অনেকক্ষণ হয়ে গেছে চা কফি কিছু খাওয়া হয় নাই। ভাই এখানে আসার পর আমি ফিল করতেছি যে আমার ওজন বাড়ছে, সব কিছু গোল হয়ে গেছে। আমার ইমার্জেন্সি আমার ডায়েটিংয়ে ঢুকতে হবে। ওই যে আসছে রুবায়েত ভাই, সালামু আলাইকুম। আজকে আপনি আমার কন্টেন্টের একটা অংশ হয়ে গেলেন ইনশাআল্লাহ। অনেক কি অবস্থা ভাই? অ্যাকচুয়ালি এর সাথে দেখা, আলহামদুলিল্লাহ। আই এম গ্ল্যাড। আচ্ছা, কথা শেষ করে দিই। ভাইয়ের সাথে আমাদের বিজনেসে আসছি, তো আরও কয়েকজন ভাই আছে, ওনারা একটু এই মুহূর্তে কাস্টমার সামলাচ্ছে। ওনাদের কাস্টমার সামলানো হয়ে গেলে তারপর ওনাদের সাথে হয়তো বা একটু কথাবার্তা বলবো, ছবি তুলবো, এরপরে যাবো আরেক জায়গাতে। সো এই মুহূর্তে আমার পাশে আসা হচ্ছে রুবায়েত ভাই। তো রুবায়েত ভাই হচ্ছে আমার একজন এক্স কলিগ। বাংলাদেশে থাকতে আমি আর ভাই একসাথে বাংলালিংকে জব শুরু করছিলাম, সেখান থেকেই পরিচয়। তো এত বছর পরে এই ইউরোপে এসে, পোল্যান্ডে এসে ভাইয়ের সাথে আবার পরিচয় দেখা হইলো। অ্যাকচুয়ালি আমি কৃতজ্ঞ ভাইয়ের কাছে যে ভাই আমাকে নক দিয়ে বের করছে যে আমি এখানে আছি। তো দেখা করতে চলে আসলাম, বিদ্যুৎ ভাই ছিল, আলহামদুলিল্লাহ। তো এই মুহূর্তে ভাইয়ের সাথে কথা বলবো, তার আগে একটু কথা বলে নিই। এই যে দেখা করতে আসছি শহরে, একটু আগেও বলছিলাম যে যদি কোথাও দেখা করতে যাই বা কোনো শহরে যাই, আপনারা যদি দেখা করতে চান ইনশাল্লাহ আমি অবশ্যই দেখা করবো। কারণ হচ্ছে আমি সবাইকেই ভাই মনে করি, যারা এখানে আছে সবাই আমার ভাই বোন, আর আমি হচ্ছি ভাই, জাবের ভাই, সো আমি সবারই ভাই। তো ভাইকে যদি ডাক দেন অবশ্যই আমি আসবো। তো যাই হোক, রুবায়েত ভাইয়ের সাথে একটু কথাবার্তা বলি, যেহেতু ভাই বেশি দিন হয়নি, মাত্র বছরখানেক হচ্ছে এখানে আসছে। তো ভাই কি অবস্থা, কেমন আছেন? আপনার সাথে এতদিন পরে দেখা হয়ে আমি আসলে অনেক হ্যাপি।
তো বেশি কথা বাড়াবো না, আমি বেসিক কয়টা বিষয় জানতে চাইবো, যেহেতু আপনি রিসেন্টলি মাত্র আসছেন, বেশি দিন হয়নি। তো আপনার অভিজ্ঞতা কিরকম প্রথম আসার পরে, যে বাঙালিদের যে একটা মানে দেশের প্রতি একটা টান কাজ করা সহ আরো কিছু ইস্যু হয়, আমি আপনার মুখ থেকে শুনবো, পুরোটা বললাম না। তো আপনি আসলে আসার পর আপনার অনুভূতিগুলো কিরকম ছিল? আসলে বিষয়টা হচ্ছে, প্রথম দিকে আমি যদি বলি তাহলে যে হোম সিকনেসটা কাজ করে, নিজের একাকিত্ব প্লাস হচ্ছে নতুন পরিবেশ, নতুন কালচার, এই জিনিসটা কাটিয়ে উঠতে একটা সময় লেগে যায়। আর এর পাশাপাশি হচ্ছে আপনি যদি আপনার আশেপাশের কাউকে না পান, আমি যদি বলি যে দেশের কাউকে বা এলাকার কাউকে, তাহলে নিজের মধ্যে একাকিত্ব আরো বেশি গ্রাস করে থাকে আর কি। সো এই প্রবলেমটা আমি মনে করি প্রত্যেকজনেই যেটা ফেস করে বা ফিল করে। তো এটা আসলে খুব কমন একটা ইস্যু, হঠাৎ করে আসে দেশের মানুষগুলোকে দেখা যায় না, দেশীয় খাবারগুলো পাওয়া যায় না। তবে আমরা লাকি যে এখন আমাদের এখানে অনেকগুলা মানে এশিয়ান বাজার শপ মার্কেট আছে, যেখান থেকে আমরা সব তো পাই না, কিছুটা অ্যাটলিস্ট দেশীয় খাবার দাবারের স্বাদ পাই এবং হালাল খাবারটা পাই। তো ভাই আরো একটা ব্যাপার যেটা জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে আপনার ওয়ার্ক মার্কেট সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্সটা কিরকম হইলো এই প্রথম 1 বছরে, এবং আপনার কি মনে হয় যে দেশ থেকে আসার আগে পোলাপানের কি শিখে আসা উচিত, বা আপনার মনে হচ্ছে যে আপনার এই স্কিলটা দেশ থেকে নিয়ে আসলে বেটার হইতো, এমন কিছু কি আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। আমি যেটা মনে করি, আমার দৃষ্টিকোণ থেকে যতটুকু বুঝলাম, আমরা আমাদের দেশে যে কাজগুলোকে অনেক ছোট করে দেখি, কিংবা এই কাজগুলো করলে হয়তো আমার সম্মান নষ্ট হবে, লোকে কি বলবে, এই অনুভূতির জায়গাগুলো কিন্তু আমাদের অনেক বেশি ক্ষতি করে। তো আমি মনে করি প্রত্যেকের দেশের বাইরে আসলে কিছু স্কিল ডেভেলপ করে আসা উচিত পড়াশোনার পাশাপাশি। তার মধ্যে আপনি সাপোজ এখানে যদি কেউ সেলুনের কাজ শিখে আসে, কিংবা ওয়েল্ডিং এর কাজ শিখে আসে, কেউ ইলেকট্রিকের কাজ শিখে আসে, যে কোনো কাজ, তার যে একটা ভ্যালু অ্যাড হবে সেটা এই জায়গাতে না আসলে সে বুঝতে পারবে না। ঠিক আছে? তো আমি এতটুকু বুঝলাম যে আমাদের দেশে কিন্তু আপনি দেখেন, আমরা এইটার মধ্যেই থাকি যে লোকে কি বলবে, এই লোকে কি বলবে এই অনুভূতিটাই কিন্তু আমাদের অনেক বেশি ক্ষতি করে ফেলে। এটা ট্রু যে আসলে আমাদের এই মাইন্ডসেটটা থেকে আমরা আসলে খুব একটা বের হইতে পারিনি এখনো, যে লোকে কি বলবে, বা আমি এখন বিবিএ করছি, আমি যদি এখন রাস্তায় ফুড বেচি, এটা দেখতে কেমন লাগে, মানে আমি হালাল পথে আছি বা আমি কত টাকা কামাচ্ছি সেটার চেয়ে আমি কিভাবে কি করতেছি সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো মানে টাকা আসতেছে ওইটা ফ্যাক্ট না, কিভাবে আসতেছে, কিন্তু আমাকে মানে সোজা কথা হচ্ছে আমার দেখতে ভালো লাগতে হবে, আমার কাজটাকে আমি প্রায়োরিটিটা কম দিচ্ছি। হ্যাঁ, আমার কাজটা আসলে মানে আমরা মনে করি যে কাজটা কেমন। হ্যাঁ, আমি যদি সেজে গুজে অফিসে যে 5,000 টাকা কামাই সেটা অনেক সম্মানের, কিন্তু আমি যদি একটা ভ্যান গাড়ি নিয়ে খাবার বিক্রি করে মাসে লাখ টাকাও কামাই সেটা খুবই অসম্মানের, কারণ হচ্ছে এটা রাস্তায় বিক্রি করতেছি। সো আমাদের দৃষ্টিভঙ্গিটা আসলে চেঞ্জ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ভাই যেটু বললো যে স্কিলের কথা এবং অনেক কাজকে আমরা ছোট করে দেখি, এটার কারণে আমি একটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে আসার আগে যদি কখনো সম্ভব হয় কোনো কল সেন্টার রিলেটেড কোনো জবে যাওয়ার, আমি এটাকে হাইলি বলবো যে এটাকে অবশ্যই একটা অপশন হিসেবে রাখবেন এবং শিখবেন, এবং এই এক্সপিরিয়েন্সটা অনেক বেশি কাজে লাগতে পারে পোল্যান্ডে আসার পর। নট অনলি পোল্যান্ড, অ্যাকচুয়ালি ইউরোপের বেশিরভাগ দেশই এখন ওরা ইন্টারন্যাশনালি বিজনেস এক্সপান্ড করতে চায়, এবং ওদের এই অভিজ্ঞতার লোকদেরকে অনেক বেশি প্রয়োজন, এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সও সেটাই বলে। সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। প্লাস এখানে এখন রেস্টুরেন্ট বিজনেস রমরমা চলতেছে এবং খুব ভালো একটা সময় যাচ্ছে। সো আপনার যদি কুকিং স্কিল থাকে সেটাও কিন্তু অনেক বিশাল একটা প্লাস পয়েন্ট। আর এটা বলার কারণ হচ্ছে আমি বিশ্বাস করি যে শুধুমাত্র একটা স্কিল নিয়ে আপনি সার্ভাইভ করাটা আসলে ডিফিকাল্ট। বাই চান্স যদি আপনার এই কোম্পানিতে কোনো প্রবলেম হয়, আপনাকে সুইচ করতে হবে। সো আপনার যদি অ্যাডিশনাল স্কিল থাকে আপনি সেটাকে ভাঙায় খাইতে পারবেন। সো এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। তো ভাই আপনি অলরেডি চলে আসছেন, এখন অনেকেই আগামী দিনে আসতে চায়, তাদের জন্য যদি আপনি কিছু বলেন। আমি শুধু এতটুকুই বলবো যে আসলে এখানে আসার মধ্যে আমরা একটা ঘোরে থাকি। হ্যাঁ, সেই ঘোরটার পিছনে বা সেই ঘোরটার পরে যে কি হবে আমরা কিন্তু কখনো কল্পনা করি না বা চিন্তা করতে চাই না। যে আমরা আমাদের দেশের সবাই আমরা চিন্তা করি যে আমরা কিভাবে ইউরোপ যাব, তাই না? এই যে সার্ভাইভাল যে ইস্যুগুলো থাকে, আপনার পরিকল্পনার চেয়ে অনেক কঠিন সময় আপনাকে পার করতে হতে পারে পরিবার পরিজন থেকে দূরে এসে। তারপর এই যে জাবের যেটা বললো যে স্কিলের বিষয়টা, এটা খুবই মনোসংযোগ দেওয়া উচিত। আরেকটা জিনিস আমি একটু অ্যাড করে, হচ্ছে ড্রাইভিংটা এখানে খুব ভাইটাল একটা রোল প্লে করে, কারণ আপনি এখানে ড্রাইভিং জানা মানে অনেক বড় একটা ধাপ পার করে আসা। স্পেশালি বাংলাদেশ থেকে কিন্তু অনেকে আসে এখানে ড্রাইভিং লাইসেন্সটা আনে না। যারা ড্রাইভিং লাইসেন্স আনে তারা কিন্তু জানে যে জাস্ট একটা MCQ এক্সাম দিয়ে কিন্তু কনভার্ট করে ফেলা যায়, ইউরোপিয়ান একটা ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়। সো আমি মনে করি যে স্কিলের পাশাপাশি এবং ড্রাইভিং স্কিলটাও সবার জেনে আসা উচিত। এটা ভাই একটা ইম্পর্টেন্ট কথা বলছে, আসলে এটা মাথায় ছিল না।
সো যদি আপনি ড্রাইভিং লাইসেন্স নিয়ে না আসেন সেক্ষেত্রে কিন্তু আপনার খরচ হইতে পারে পলিশ জটিতে 5,000 থেকে 6,000 জটি, যেটা প্রায় 2.5 থেকে 3 লাখ টাকা বাংলাদেশি টাকায়। আর যদি আপনার বাংলাদেশি লাইসেন্স থাকে সেটা কনভার্ট করতে আপনার সর্বোচ্চ খরচ হবে 300 জটি, মানে সর্বোচ্চ কত 10,000 টাকা বাংলা টাকায়। সো হিউজ ডিফারেন্স কিছু, কোথায় 3 লাখ টাকা কোথায় মাত্র 10,000 টাকা। সো আসলে এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট বর্তমানে, কারণ যত সময় যাচ্ছে এটার খরচটা বাড়তেছে। সো এই নিয়মকানুন কঠিন হওয়ার আগেই আমার মনে হয় এই স্কিলটা অর্জন করা উচিত। যাই হোক, তো আমি যেহেতু এখন এই নতুন শহরে বাঙালি কমিউনিটির সাথে মিশতেছি, একটু সবার সাথে কথাবার্তা বলবো, সো আসলে এটা অনেক লং একটা ভিডিও হয়ে যাবে। তো আপাতত ভাইকে নিয়ে আমি এই ফুটেজ থেকে বিদায় নিচ্ছি। আর সামনের ইভেন্টগুলোতে বা সামনের ইনসিডেন্টগুলো নিয়ে পরবর্তী হাজির হব। আপাতত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এবং আমার সাথে আছে রাসুল ভাই। রাসুল ভাইয়ের সাথে আমার দেখা করার কথা ছিল গতকালকে, বাট অ্যাক্সিডেন্টলি আসতে পারি নাই। তো আজকে আমি আসছি, আমি কথা রাখি, আমি যখন বলি যে আমি দেখা করবো আমি ইনশাল্লাহ দেখা করতে চলে আসছি। তো এরকম যদি ভাইয়ের মতো আর কেউ অন্য কোনো শহর থেকে দাওয়াত দেয় তাহলে অবশ্যই আসবো। ভাই এটা ইম্পর্টেন্ট কথা যে ভাই কিন্তু আজকে আমাকে চটপটির দাওয়াত দিছে। চটপটির দাওয়াত না হইলে হয়তো আমি বাইরে দেখা করতাম, চটপটির কথা বলাতে সোজা ব্রাঞ্চে চলে আসছি। তো ভাই কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার সাথে পরিচিত হয়ে অনেক ভালো লাগলো। আসার জন্য অনেক অত্যন্ত খুশি হলাম আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ভাইয়ের সাথে নরমালি আমার হোয়াটসঅ্যাপে কথা হইতো, ভাই হচ্ছে আমার পেজ থেকে আমার সাথে যোগাযোগ করছিল। সো আপনার আপনার সাথে আরো অনেক আগে কথা হয়েছিল। হ্যাঁ অনেকবার কথা হয়েছে, বা প্রথমবার দেখা, কারণ হচ্ছে অন্য শহরে আসছি, অন্য শহর থেকে আসছি এখানে। তো এই শহরে আসার আগে জানাইছিলাম যে আসতেছি, তাই ভাই আমার সাথে জায়গা দেখা করতে চাইছে, তাই চলে আসলাম। আর ইনশাল্লাহ সামনে আরো এদিক সেদিকে যাবো, তো অন্য কেউ যদি দেখা করতে চায় তাহলে সবার সাথে দেখা করবো। আমার পোল্যান্ডের যারা আছে সবাই হচ্ছে আমার ভাই, আমি সবাই আমার ফ্যামিলি মেম্বার। আমি এখানে ভেদভাব করি না যে কে বড় ব্যবসায়ী, কে ছোট ব্যবসায়ী, কে স্টুডেন্ট, সবাই আমার ভাই। যে আমার ভাই থাকবে আমি ভাই, এই জন্য আমি যাবেন ভাই। যাই হোক, তো ভাই আপনার দোকানে ব্যবসায়িক আলোচনা করবো না, আপনার অভিজ্ঞতা নিয়ে একটু কথা বলি। আপনি আসছেন 3 বছরের মতো হচ্ছে, পোল্যান্ড সম্পর্কে আপনার বর্তমান অভিজ্ঞতা কিরকম? পোল্যান্ড কান্ট্রি হিসাবে খুবই ভালো, সেফ একটা কান্ট্রি। আমি কোনো সমস্যা এই পর্যন্ত ফেস করি না আর কি। আর এমনিতে আপনি যে মানুষদেরকে দেখতেছেন, আপনার এই শহরের মানুষজন, এদের ব্যাপারে কি বলবেন? মানুষের বিহেভ অত্যন্ত ভালো। বিশেষ তাই করে আপনি সন্তুষ্ট? সিটিতে অনেক ফ্রেন্ড আছে আমার, সব নানান বয়সের আর কি। সবার ব্যবহারই অত্যন্ত ভালো, বিহেভিয়ার সবকিছু অলমোস্ট ভালো আর কি। আচ্ছা, আপনি পোল্যান্ডে আসার পরে আপনি ছিলেন ক্রাকোতে, জি। তারপরে আসছেন এই বিদঘোষে। জি। তো আপনি এই দুই শহরের মানুষের ভিতরে বা দুই শহরের মানে পরিবেশ পরিস্থিতির ভিতরে কোনো কিছু পার্থক্য লাগছে যে এই শহরটা বেটার বা এই শহরটা একটু আর একটু ভালো হলে ভালো হতো? ক্রাকো শহরটা হচ্ছে একটু বড় শহর আর কি, এখানে একটু মানুষ বেশি। এটা হচ্ছে একটু ছোট আর কি। ক্রাকো শহর হচ্ছে টুরিস্ট শহর, সুন্দর অনেক, কিন্তু এখানে ঘোরার মতো কোনো জায়গা নাই, টুরিস্ট তেমন আসে না। এটা একটু ছোট শহর। জি, এতটুকুই তফাৎ, আর কোনো তফাৎ দেখতেছি না। এমনিতে এমনি সব ধরনের ফ্যাসিলিটিস আছে এখানে। মানে সুন্দর কোনটা বেশি? ক্রাকো বেশি সুন্দর না এই শহরটা? সুন্দর তো অবশ্যই ক্রাকো। ক্রাকো বেশি সুন্দর লাগছে আপনার? না, মানে আমি ক্রাকোতে ছিলাম যখন, আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি ক্রাউড, অনেক বেশি মানে কোলাহল। আমার এইখানে আসার পরে আমি মানে রাস্তাঘাটে নাইমা দেখতেছি যে গাড়ি নাই উল্লেই চলে, খুবই খালি। এবং ওল্ড টাউন দিয়ে আসলাম যখন, বেশ কয়েকটা গলির ভিতরে মানুষই নেই, এত শান্ত দেখে একটু অবাকই হয়েছি। তারপরে আরেক ভাই বললো যে শনি রবিবারের দিকে ভিড়টা একটু বেশি হয়, হয়তো বা উইকের মাঝখানে দেখে একটু কম। তো তাহলে আপনার কাছে কাকড়া বেটার লাগছে? জি, আমার কাছে ক্রাকো better। এই হচ্ছে রাতের বিদঘোষ আর সেন্ট্রাম ওল্ড টাউন। প্রত্যেক শহরে ওল্ড টাউন অলমোস্ট সেমই লাগে আসলে। ওকে, বিদঘোষ 2 দিনের পর আজকে আমার এখানকার ট্যুর শেষ, এখন চলে যাচ্ছি। আপনাদের সাথে এই 2টা দিন যদিও খুব বেশি সময় দিতে পারছি এটা বলার উপায় নেই, কিন্তু আলহামদুলিল্লাহ যেই সময়টুকু আপনারা দিয়েছেন, যতটুকু সময় আপনার সাথে দেখা সাক্ষাৎ করতে পারছি, ইট ওয়াজ অ্যামেজিং। আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে। আর ইনশাআল্লাহ ভবিষ্যতেও চেষ্টা করবো অন্যান্য শহরে ভাই ব্রাদারদের সাথে ভাবে দেখা সাক্ষাৎ করতে। আর এদিকে যদি আসি অবশ্যই এই মানুষগুলোর সাথে আবার দেখা করবো। যাই হোক, এত সুন্দর একটা অভিজ্ঞতা দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগ থেকে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।